প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। শুভেচ্ছা নেবেন ভালোবাসা। আরটিভির পর্দা এবং আরটিভির অনলাইন প্ল্যাটফর্মে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা বসে এই মুহূর্তে আরটিভি দেখছেন প্রত্যেককে আমি কিন্তু জানাচ্ছি ঈদ মুবারক। কুরবানির ঈদ একটু ডিফারেন্ট। রমজানের ঈদে আমরা সাধারণত প্রিয় পোশাক, প্রিয় সেমাই, প্রিয় কসমেটিক্স অ্যান্ড আদার্স এগুলো কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কোরবানির ঈদে আমরা বেশি ব্যস্ত থাকি যে পছন্দের পশু কোরবানি দিব তাকে নিয়ে। আর এরপর আমরা ব্যস্ত থাকি টেলিভিশনের পর্দা ঈদের আয়োজনগুলো কেমন হয়েছে সেটা দেখার জন্য। আর তাই তো আমরা চলে এসেছি আরটিভি পর্দা ঈদের বিশেষ আয়োজন নিয়ে, যার নাম হচ্ছে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। ইয়াস, প্রিয় একজন অতিথি থাকবেন, সেই তারকার সঙ্গে আমরা ঈদ নিয়ে ভাবনা, তার পরিকল্পনা, তার কেরিয়ার সবকিছু আড্ডা দেব। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারাও থাকবেন। প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে আজকে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি আসলে একজন ভাইরাল গার্ল, দেখলেই বুঝবেন তিনি কে। কথা যেহেতু বলতে হবে, একা একা কথা না বলিয়ে চলুন আমাদের অতিথিকে আমন্ত্রণ জানাই। প্লিজ ওয়েলকাম শাম্মী ইসলাম নীলা। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ঈদ মুবারক। ঈদ মুবারক, নাইস টু মিট ইউ। সেম হিয়ার, বসো। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে অনেক ব্যস্ততার পরে ফাইনালি পরিবারের সবার সাথে একটু রিল্যাক্সের সময় কাটানো, আম্মুর হাতের রান্না খাওয়া, ফ্রেন্ডদের বাসায় ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া, এটাই। ডিয়ার শাম্মী, কে বেশি ফেভারিট, পাপা নাকি মাম্মি? আমার ড্যাড ইজ গার্ল, বাট যেহেতু এখন বাবা বেঁচে নেই তো এখন মাম্মি ইজ গার্ল। ঈদের তো বেশ কটা দিন কেটে গেল, ঈদের প্রথম দিন তুমি কি করেছো? ঈদের প্রথম দিন আসলে আমি কাটাকাটি খুবই ভয় পাই, আমি আসলে ব্লাড দেখতে পারি না, আর এনিমেলদের প্রতি আমার খুব বেশি অ্যাফেকশন কাজ করে। যেহেতু এবার নিজে কুরবানি দিয়েছি তো আমি আগের দিন গরুর খুব টেক কেয়ার করেছি, কিন্তু পরের দিন আমি আর আসলে ঘুম থেকে উঠিনি। একবারে সব কাটাকাটি শেষ হওয়ার পরে আমি বিকেল 5টার দিকে উঠে তারপর সবার সাথে দেখা করেছি, কারণ আমার জন্য খুব বেশি ইমোশনাল থাকে, এনভায়রনমেন্টটাই খুব ডিফারেন্ট থাকে তো ঈদের দিনটা। তো আমার কাছে মনে হয় যে আমি হঠাৎ করে যেই প্রাণীটাকে এতদিন ধরে আদর করেছি ওইটা আবার কেটে এখন আজকে খাওয়া, তো ওই জিনিসটা আমি একটু বেশি আবেগী থাকি ঈদের দিন মেইনলি। তো ওইভাবেই আসলে কেটেছে আমার ঈদের দিন, বাট আস্তে আস্তে ইউজ টু হয়ে গিয়েছি। আর বিকেলবেলা দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়েছে, তো সব কিছু নিয়ে ভালোই। এই ঈদে খেতে ভালো লাগে না খাওয়াতে ভালো লাগে? আমি আপাতত তো রান্না পারি না, তো আপাতত খেতেই ভালো লাগে। যেদিন রান্না শিখবো তখন মনে হয় যে খাওয়াতেও ভালো লাগবে। একটা মানুষের জন্ম হয় কান্না দিয়ে, তো কান্না পারো রান্না পারো না, তার উপরে তুমি ম্যারিড, তোমার লজ কিছু বলে না? না, আমার লজরা আসলে কখনো ওইভাবে কোনো কিছুতেই আমাকে বলেনি যে এটা করে দাও, বাট আমার ইচ্ছা আছে, কিন্তু তারা তো আসলে এখানে থাকে না, তো আমি যে তাদেরকে করে শিখবো কিছু একটা। তুমি থাকতে দাও না? আমি তো থাকতে দেয়, আমি তো চাই তারা সারা জীবন আমাদের এখানেই থেকে যাক, কিন্তু তার তো বাইরে যেতে হবে, কাজ আছে, সো তারা এখানে বেশি সময় দিতে পারে না, খালি ঈদের টাইমগুলোতে তাদের সাথে দেখা হয়। তারা থাকলে তো মনে হয় আমি নিজেই রান্না টান্না করে শিখতাম। আসলে রান্না করার তো একটা উসিলা লাগবে, ওই উসিলাটা পাচ্ছি না। হ্যাঁ সেটাই। জামাই কি করে? জামাই বিজনেস করছে। ওর জন্য রাঁধো না? জামাইয়ের জন্য রাধি নুডলস রান্না করি। একটা ছোটবেলায় ছিল আমরা অনেক সালামি পেতাম, এখন অনেক দিতে হয়। আর তুমি যেহেতু কামাই করো, তোমার একটা সুনাম আছে, সুনামের বিনিময়ে তোমার ডলার আসে, টাকা আসে, সো খরচাটা বেশি এনজয়েবল নাকি কামাইটা বেশি এনজয়েবল? আমি আসলে যা ইনকাম করি আমি সব মানুষের উপর মানে ইনভেস্ট করে ফেলি। আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা আমাকে দিচ্ছে, এটার রিজন আছে, তো আমি সবাইকে নিয়ে আসলে ভালো থাকতে চাই। আমি যদি আজকে একদিন যদি 5 টাকা বেশি ইনকাম করি, দেখা যাচ্ছে যে আমি 4 টাকায় আমার হয়তো মাকে কিছু একটা কিনে দিচ্ছি বা আমার শাশুড়ির জন্য কিছু একটা কিনে রাখছি, তো আমার কাছে মনে হয় যে নেওয়ার থেকে দেওয়াতে বেশি সুখ আমার। ঈদ কি একসাথেই করেছো? ঈদ একসাথে করা হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড ছিল না, সে অল্প দিন 15 দিনের জন্য এসেছে, তারপর সে চলে যাওয়ার পরে আমার শাশুড়ির আবার দেশে এসেছে, তো তাদের সাথে ঈদ করা হয়েছে। এখনো হাজব্যান্ডের সাথে ঈদ করা হয়নি। সিলেটি আছে, বাট ঢাকাইয়া মেইনলি। তুমি মারতে পারোনি সিলেটি? মুই বরিশাললাই ঠিক আছি। ওকে, আগে কবা না? আচ্ছা, আগে কবা না নাকি আগে বলবা না, কোনটা বলে? আগে কবা না। কবা না, আগে কইবা না,
কইবা না। আচ্ছা, আর তুই এদিকে আসো, এই যে তুই এদিকে আয় না তুই আসো, তুই বোঝো বেশি, তুই বেশি বোঝো। আপনারটা হচ্ছে বাংলিশ বরিশাল্লা হয়ে যাচ্ছে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। Don't you think it's so early decision? লেট করলে তো অনেক কিছুই দেরি হয়ে যায়, তাই না? তো লেট করলে অনেক কিছুতেই লেট, আর যদি আর্লি করা হয় তাহলে দেখা যাবে হয়তো আমি আমার ফিউচার আরো আগিয়ে রাখছি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা তো লাইফের একটা মানে ভাইটাল ডিসিশন। কখনো কি মনে হয় না যে না আমার আরেকটু ভেবে একটু সময় নিয়ে করা উচিত? প্রেম ভালোবাসা জিনিসটা খুবই মনের এমন একটা জিনিস, এটা যত সময় যায় তত মনে হয় মানুষের মন ভাঙতে থাকে। তো এই মন ভাঙার আগে আমার কাছে মনে হয় যে না, পার্মানেন্ট মনটা কাউকে দিয়ে দেই। মানুষকে যতই মন দিতে চাবো আস্তে আস্তে মানুষ মন ভেঙে ওইটাই ধরিয়ে দিবে। তো আমার কাছে মনে হয় যে না, এত মানুষকে মন না দিয়ে একজনের সাথেই থাকি, একজনের লাইফ দেখি, এক্সপ্লোর করি, সেও আমারটা দেখুক, দুজন মিলেই প্রতিষ্ঠিত হই। 7 বছর ধরে তোমাদের বিয়ের আগের পরিচয়, মানে বন্ধুত্ব, 7 বছর ধরেই কি ও ইউকেতে থাকতো? সে ছোটবেলা থেকে ওইখানে থাকে, আর আমাদের কথাও হতো। আমরা ফার্স্টে লং ডিস্টেন্স ফ্রেন্ডই ছিলাম শুধু। আচ্ছা। তারপর সে আমার কথার তাগিদে একবার দেশে বেড়াতে আসে। তো ওই টাইমে আমার আরো অন্যান্য ফ্রেন্ড দেশে আসছিল। ডিসেম্বর মাসটাতে মেইনলি সব জায়গা থেকে মানুষজন বাংলাদেশে আসে। তো তখন হচ্ছে কি আরো একটু কাছে থেকে একজন আরেকজনকে জানা, ওইভাবেই তারপর আস্তে আস্তে আরেকটু চিন্তা করা। তার মধ্যে আমার মাঝখানে আমি হসপিটালেও ভর্তি ছিলাম মিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে। তো ওই টাইমেও দেখা যেত সে দূরে ছিল, কিন্তু হি ওয়াজ গিভিং হিজ প্রপার সাপোর্ট মেন্টালি, ইমোশনালি। আমার কাছে মনে হয়েছে যে ফাইন্যান্সিয়ালি মনে হয় না আমার কাউকে দরকার, সেটা সৃষ্টিকর্তা ছাড়া আপাতত আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়ালি কাউকে দরকার নেই। ওইটা আবার আমার বাবা আমাকে এমন টাইট দিয়েছে, তার থাকা অবস্থায় কিভাবে আর্ন করতে হয় সেটা সে শিখিয়ে গিয়েছে, আর তার থাকা না অবস্থায় কিভাবে সেটা ধরে রাখতে হয় সেটাও শিখিয়ে গিয়েছে। তো মনে হয় না আপাতত ফাইন্যান্সিয়ালি কাউকে দরকার, কিন্তু মেন্টালি। জামাই ছাড়া কিভাবে থাকা যায় সেটা শিখায় যায়। শুধু জামাই ছাড়া তো আমি এখন আছি, এই যে আমার জামাই বিদেশে, আমি এখন ইন্টারভিউ দিচ্ছি। আমি বিদেশ আমি বিদেশ, এক্স্যাক্টলি। বাট ধরো যারা একটু ভাইরাল থাকে অনলাইনে তাদের দোষ বেশি থাকে। তো তোমার এই হাজবেন্ড নিয়ে অনেকে কথা বলছে যে তুমি গোল্ড ডিগার, তুমি পয়সালা জামাই দেখে বিয়ে করেছো, এই ধরনের কথাগুলো তো তুমি নিশ্চয়ই কমেন্টে পড়েছো। তাদের জন্য তোমার আসলে সেটা কি, তোমার টেক কি? আমার সেটা হচ্ছে গিয়ে আমার জামাইটা অ্যাকচুয়ালি গোল্ড, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ওইটাই ডিগ করেছি। তো গোল্ড ডিগার যদি ওইটা হয় তাহলে হ্যাঁ, আমি একটা স্বর্ণের খনি আমার জীবনে নিয়েছি। তো এতটুকুই বলবো। আর জিনিসটা হচ্ছে যে যারা বলছে গোল্ড ডিগার বা কিছু, এই জিনিসটা আসলে কানে দেই না, কারণ ইন্ডাস্ট্রিতে এটা এখন সব মডেলকে দেখলে এটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে গোল্ড ডিগার বা এরকম জিনিসগুলো আসে। তো আমার কাছে মনে হয় যে না, আমি অ্যাকচুয়ালি গোল্ড পছন্দ করি, সো এটা ডিগ করার কিছু নেই। আই এম দ্য গোল্ড অ্যান্ড হি ইজ অলসো দ্য গোল্ড অ্যান্ড উই আর টুগেদার, লেটস মেক ইট ডায়মন্ড। একটা মেয়ে যখন ইন্ডাস্ট্রিতে আসে তার একটা চিন্তা থাকে যে একটা সেফ ফিউচার থাকবে, একটা ভালো হাজবেন্ড থাকুক না থাকুক তার পয়সাটা হতে হবে, এবং সে বুড়ো হলেও কোনো প্রবলেম নেই। তোমার হাজবেন্ডের বয়স কত? আমার হাজবেন্ড তো বুড়ো না, হি ইজ অনলি 3 years older than me, আমার থেকে 3 বছরের বড়। তো আমি তো এই বিষয়ে বলতে পারছি না। যদি কেউ চিন্তা করে যে তার থেকে বয়সে বড় কাউকে বিয়ে করবে, এটা তার একান্তই পার্সোনাল ব্যাপার, ওইটা নিয়ে আসলে আমার কোনো কমেন্টস নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে খুব বেশি বড় হলে পার্সোনাল লাইফে যেটা ইফেক্ট হয়, মেন্টালিটি একটু ডিস্টেন্সটা বেশি থাকে। তো ওই জিনিসটাতে তখন সংসার এফেক্ট হতে পারে। এক হচ্ছে বিয়ের বয়সে তুমি নিয়ম ভেঙেছো, মানে মানুষ আরো ম্যাচিউরড হয়ে করে, তুমি এখন বাচ্চা দেখতেই বাচ্চা, তারপরে বিয়ে করছো আর একটা বাচ্চারে, মানে 2 কোচি বিয়ে করেছে, তোমরা সংসার করো না সারাক্ষণ রিল করো? না, আসলে মানুষ দেখতে ভালোবাসে আমাদেরকে অনেক, তো ওই সুবাদে আমাদের লাইফের যতটুকু সময় কাটানো হয় তার কয়েকটা মুহূর্ত আমরা হয়তো শেয়ার করি, আর মানুষ অনেক পছন্দও করে। আর সংসারটা আসলে যদি ওই যে রিলের মতো করা হয়, ওটা তো স্বপ্ন থাকে সবার, তাই না, যে এরকম একটা রিল বানাবো আমার পার্টনারের সাথে। তো এরকম একটা পার্টনারের সাথে সংসারই করছি, তো ভালোই, সবকিছু ভালোই যাচ্ছে। বিয়ের আগে যখন 7 বছরের বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকাকালীন ওকে নিশ্চয়ই হাজবেন্ড হিসেবে ভাবো নাই, প্রেমিক হিসেবেও ভাবো নাই, কখন তোমার মনে হলো এই ব্যাটাটাই সেই ব্যাটা? যে খুব ভালো কোয়েশ্চেন। এই ব্যাটাটাই সেই ব্যাটা, এটা আমার মনে হয়েছে একদিন আমরা হচ্ছে গিয়ে সবাই বসে গল্প করতেছিলাম, আমার ফ্রেন্ডও ছিল, অনেকেই ছিল। ও ছিল না? ও ছিল, ও তখন ছিল, হ্যাঁ দেশে ছিল তখন। এটা আরো 2 বছর আগে। ও করো না, নাম বলো। আমার হাজবেন্ড অর্কিড। তো অর্কিড কি করলো, আমার শাশুড়ি আম্মা ফোন দিয়েছে, তো হচ্ছে গিয়ে একটু আড়ালে যে সাইডে যে
ও আমার শাশুড়ি আম্মাকে এত সুন্দর করে ট্যাকেল দিল, মানে তার হচ্ছে গিয়ে মন ভেঙে গেছে, সে এখনো কল দিচ্ছে না কেন, দেশে যে ভুলে গেছে তাকে, আমার শাশুড়িকে ভুলে গেছে, এগুলা নিয়ে আমার শাশুড়ি হচ্ছে কি খুব দুঃখ প্রকাশ করতেছিল। অ্যান্ড সে লিটারেলি বাচ্চার মতো তার মাকে হচ্ছে গিয়ে মানে সুন্দর করে জিনিসটা হ্যান্ডেল করেছে, প্যাম্পার করছিল। তা আমার মনে হচ্ছিল যে একটা ছেলে মানুষ যে আমাকে দেখাচ্ছে যে মানে ইম্যাচিওর, ছোট, আমার সাথে বাচ্চামি করতেছে, আবার ঠিকই মায়ের সাথে যখন সে কথা বলছে, যখন তার ম্যাচিওর হওয়ার দরকার পড়ছে তখন সে ম্যাচিওর ভাবে অ্যাক্ট করছে। আর মায়ের প্রতি ওই ভালোবাসাটা দেখে আমার মনে হচ্ছে যে না, এরকম একটা মানুষ যে মাকে এত ভালোবাসতে পারে, তার ভালোবাসার শেষ নেই আসলে। তো এই মানুষটা ভালো হবে। মানে দর্শক বুঝতেই পারছেন যে নাটক কম করে প্রিয় বললে হবে না, মাঝে মাঝে নাটক করাও ভালো, যদি তাতে কেউ সুখী থাকে, খুশি হয়। তোমার সাথে আরো গল্প হবে, তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আছি RTV পর্দায়, আপনারা দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমাদের সঙ্গে আছেন শাম্মী অথবা নীলা, যে নামে আপনি ডাকতে চান ডাকতে পারেন। তবে আড্ডা হবে ছোট্ট একটা ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা। প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি RTVর ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখার জন্য। আমাদের সঙ্গে আছেন আমাদের একজন সুইট, একজন দেখতে মেয়ে, শাম্মী অথবা নীলা। আমরা একটু স্বামী থেকে বের হই, ও তো আজীবনই আছে, আমরা এই টপিকে কথা বলি। আমরা একটু খেলাধুলায় আসি। এটা স্বামীর সাথে না, এটা হচ্ছে যে তুমি মাঠের খেলা, মাঠের খেলায় তুমি ভাইরাল। এই ভাইরাল টপিকটাকে তুমি কিভাবে দেখেছো? আমার কাছে মনে হয় যে মানুষ যখন কাউকে নিয়ে কোনো কথা বলে, নিশ্চয়ই সে কিছু একটা করছে দেখে তাকে নিয়ে কথা হয়। কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিছুই তেমন করিনি, খালি আমার শাশুড়ি নিয়ে কথা বলেছি, ওইটার জন্য ভাইরাল হয়ে গিয়েছি। তো মানুষ পছন্দ করে এসব জিনিস। অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে অনেক নেগেটিভ কিছু নিউজও চলে গেছে, যেটা নিয়ে এখন দেখা যাচ্ছে অনেক আর্টিস্টরা সাফার করছে। কিন্তু ওইটার ক্ষেত্রে আমি দর্শকের জায়গাতে একটা জিনিস বলতে চাই যে আসলে এখানে রিপোর্টাররা মিক্সড হয়ে গিয়েছিল। এখন কার অ্যাঙ্গেল ভালো কার অ্যাঙ্গেল খারাপ সেটা তো আমরা বুঝবো না। মাঠে সবাইকে নর্মাল লাগলেও অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এত অদ্ভুত অদ্ভুত অ্যাঙ্গেল থেকে ভিডিও নিয়েছে, যেটার জন্য ওইটা স্ক্রিনে দেখতে খারাপ লাগছিল। তো অনেকগুলো রিপোর্টারকে কিন্তু ব্যান করা হয়েছে, মাঠে থেকে ঢুকতে দেওয়া হয়নি বড় বড় চ্যানেল ছাড়া। আবার অনেকজনকে দেখা গেছে যে আমিও পার্সোনালি ইনবক্স করে বলেছি যে এই ভিডিওগুলো ডিলিট করে দেন। যারা ভালো মানসিকতার তারা ডিলিট করে দিয়েছে, যারা অসুস্থ মানসিকতার হ্যাঁ তারা হচ্ছে গিয়ে ডিলিট করেনি। এখন এটাই যে টোটালটাই পার্সপেক্টিভের উপরে, ক্যামেরার বাইরে যারা দেখছে, স্পেশালি সাধারণ জনগণ, তারা ওই ক্লিপগুলো দেখেই হচ্ছে গিয়ে বেশি চিন্তা করছে যে আচ্ছা কি হলো মাঠে, বাট মাঠে যে কি খেলা হয়েছে এটা আসলে অ্যাকচুয়াল যে চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে ওইটা দেখলে তারা বুঝতে পারবে। আদারওয়াইজ অন্যান্য জিনিস, নেগেটিভ জিনিস আমি বলবো অ্যাভয়েড করতে, কারণ ওই জিনিসটা আসলে এখন যদি সিন্ডিকেট চালের দাম বাড়ায় তো দোকানদারকে তো আসলে আপনি যে ধরতে দোষ দিয়ে লাভ নেই, তাই না? ধরতে হবে সিন্ডিকেটকে। তো সিন্ডিকেট হচ্ছে গিয়ে খারাপ দুষ্ট রিপোর্টার, ভালো রিপোর্টারও আছে, খারাপ দুষ্ট রিপোর্টারদেরকে ধরলে এই সিন্ডিকেটটা বন্ধ হবে। আর এরকম উল্টাপাল্টা কন্টেন্ট মনে হয় না সোশ্যাল মিডিয়াতে আসবে আমার মনে হয়। মানে শুধু তো অ্যাঙ্গেল নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে এখন বলে যে অনেকে ওখানে আপত্তিকর পোশাক পরে গেছে, ইচ্ছাকৃতভাবে কোনো একজন বলেছেন যে আমি এখানেই পোশাক পরবো না, তো আমি যদি নিজেকে দেখাতেই না পারলাম তাহলে আমি এখানে কেন আসি? আসলে কিছু কিছু ইন্টারভিউ দেখে আমরা নিজেরাও একটু শকড ছিলাম যে তারা কি ছিল আসলে একই মাঠে কি আমাদের খেলা হয়েছে। কিন্তু আসলে এখানে তো অনেকটা টিম ছিল, 4টা টিম ছিল, 4টা টিমে এক একটা টিমে হচ্ছে গিয়ে 24 জন করেও যদি আমরা মেয়ে ক্যালকুলেট করি, মানে টোটালে আমাদের মনে হয় মেয়ে ছিল 36 জন পুরো 4টা টিম মিলে। তো 2-1 জনের জন্য দেখা যাচ্ছে যে এখন বাকি সবাই সাফার করছে। আর আমরা তো খেলার মাঠে নর্মালি যেভাবে জার্সি স্নিকার্স যেভাবে পরে যাওয়া হয় সেভাবেই পরেছে। আমরা গিয়েছি অ্যাকচুয়ালি খেলতে, অ্যান্ড যতটুকু পারি না পারি সেটা মানুষ দেখতে পেরেছে। কিন্তু অন্যান্য কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে এখানে অনেকের নাম খারাপ হচ্ছে, আবার অনেক বড় বড় মানুষের নাম কিন্তু আসছে না। তো এখানে আসলে যদি সবার নামটাই নিউজের হেডলাইন হয়ে আসে তো আমার মনে হয় তাহলে বাকিদেরকেও আনা উচিত যাদের নাম আসেনি, কারণ বাকিরাও তো এখানে খেলেছে। এমন না যে কেউ বোরখা পরে, হ্যাঁ এক্স্যাক্টলি, কেউ বোরখা পরে খেলেছে আবার কেউ হচ্ছে জার্সি পরে খেলেছে, এমন তো না।
তো বিচার করলে সবারটাই বিচার করা উচিত, আর 2-1 মানুষের জন্য আমার মনে হয় না যে সবাইকে আমাদের জাজ করা উচিত। কিন্তু পোশাক নিয়ে কথা বলাটা কি উচিত? আমার মনে হয় না যে আসলে এখন এত বড় বড় ক্রাইম বা এত ঝামেলা হচ্ছে, এই পোশাক নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে আমার মনে হয় না যে আমরা ফার্দার অন্য কোনো কিছুতে আগাতে পারবো। তো আমাদের এই জায়গা থেকে ছেড়ে, সবার পার্সোনাল চয়েস থাকতেই পারে কে কি পড়ছে না পড়ছে, কিন্তু এটা আমাদের এমনভাবে ক্যারি করতে হবে যে আমাদেরকে দেখে কোনোভাবে কেউ নেগেটিভলি ইনফ্লুয়েন্সড না হয়। সবসময় পজিটিভভাবে আমাদের রাখা উচিত, যেহেতু আমরা পাবলিক ফিগার। কতক্ষণ তুমি বলছো যে এমনভাবে পড়া উচিত যাতে মানুষ এগুলো নিয়ে বলতে না পারে, এরকম ধরনের একটা কথা ছিল তোমার না, কাছে? এরকম না, আমার মনে হয় যে জায়গা বুঝে পোশাকটা ক্যারি করা উচিত। ফিল্ডে যে পোশাক দরকার আমি সেই পোশাকই পরি, আবার শোতে যে পোশাক দরকার আমার মনে হয় আমি সেই পোশাক পরি। তো আমার কাছে মনে হয় এই কাপড় চোপড় কে কি পরছে এগুলো আসলে আমি জাজ করি না অ্যাজ আ পার্সন, কারণ আমার কাছে মনে হয় এটা টোটালি ব্যক্তিগত চয়েস, অ্যান্ড আমি প্রেফার করি আমি আমার চয়েসে কোনটা পরবো সেটাই ক্যারি করার। এখন মানুষ কি চিন্তা করছে ওটা নিয়ে আসলে আমি চিন্তা করি না, কিন্তু তারপরও অডিয়েন্স একটা এক্সপেকটেশনস রাখে, অ্যান্ড আমি ওই এক্সপেকটেশনস হিসেবে চলার চেষ্টা করি। ডলার তো তুমিও কামিয়েছো, রিলস তো তুমিও বানিয়েছো ওখানে গিয়ে, কিন্তু এই যে মাঠে গিয়ে খেলেছো, কতটুকু খেলতে গিয়েছো, কতটুকু রিল বানাতে গিয়েছো? আমি খালি রিল অতটুকুই দিয়েছি যে আমার ব্যাটের মধ্যে বল লেগেছে, আমি ওইটা নিয়ে খুব খুশি ছিলাম, আমি ওইটা নিয়ে রিল বানিয়েছি। এখন কার কোন মন মানসিকতা থেকে কে কিভাবে রিল বানিয়েছে আসলে আমি তো এটা বসে বসে চিন্তা করতে পারবো না, যেহেতু আমি অনেক নতুন, তো সবাইকে আমি চিনবো না। তো এই জন্য আসলে আমি এখন চেষ্টা করছি যে এই জিনিসগুলো অ্যাভয়েড করার, স্পেশালি পাবলিকলি রিপোর্টার যারা আছেন তারা এখন অনেক মিক্সড রিপোর্টার, সবাই আসে হচ্ছে কি কন্ট্রোভার্সি নিয়ে, টপিক নিয়ে, ভাইরাল টপিক নিয়ে, আর আমাদের মানুষরাও এগুলো অনেক পছন্দ করে দেখে। তাই তো আমার কাছে মনে হয় অডিয়েন্সের জায়গা থেকেও একটু নিজেদেরকে আমাদের ঠিক করতে হবে, আর রিপোর্টারদের জায়গা থেকেও তাদের আর একটু ভালো কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে। ওভারঅল যা হয়েছে তোমার কি সামা মনে হয় যে তুমি বুলিং এর শিকার হয়েছো? আমি তো নতুন, আমার থেকে আরো বড় বড় অনেক আর্টিস্টের নাম এখানে চলে এসেছে, তো বুলিং না, আমার কাছে মনে হয় যে এটা একটু হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে, যেহেতু আমরা পাবলিক ফিগার। বাট এইটার মানে এই না যে আপনি দূর থেকে আমরা যা করছি সেটার আপনি ভিডিও পোস্ট করবেন। আমি এখানে চা খাচ্ছি, আপনি চায়ের ভিডিও এখান থেকে পোস্ট করছেন আপনার পেজে দেওয়ার জন্য, তো আমি তো এখান থেকে ওইখানে দেখবো না যে আপনি আমাকে নিয়ে কি পোস্ট করছেন, কোন অ্যাঙ্গেলে ভিডিও করছেন সেটাই। আর আপনি একটা সুন্দর শার্ট, সুন্দর প্যান্ট, সুন্দর জুতা, টাই পরে একটা মানুষ আমার সাথে আপু বলে কথা বলতে আসছেন, কিন্তু আপনি ভিডিও নিচ্ছেন অন্য অ্যাঙ্গেলে, তো এখানে তো আমার সমস্যা না, সমস্যাটা হচ্ছে সামনের মানুষের চোখের। তো এই মানুষগুলোকে আমি একটু এড়ানোর চেষ্টা করছি। আমরা ভালোর সঙ্গেই থাকতে চাই আর ভালোকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ। তার আগে ভালো দর্শকদের কাছে যাই। দর্শক বন্ধুরা, আমরা আছি আরটিভির পর্দায়, আপনারা দেখছেন প্রাণলেয়ার প্রেজেন্স ইট কার্নিভাল। আমাদের সঙ্গে আছেন শাম্মী অথবা নীলা, ওই থাকবে বিরতির পরও, আপনারাও থাকবেন। দেখা হচ্ছে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা। প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি আরটিভির পর্দায় ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ইট কার্নিভাল দেখার জন্য। আমাদের সঙ্গে সুন্দর দেখতে, মিষ্টি দেখতে, সুইট ভাবে কথা বলে, শুনতে শাম্মী ইসলাম নীলা আছে। চলুন তার সাথে কথা বলি। কথা তো না, তোমাকে একটু রোস্ট করি। এবার অনেক বেশি গরু খেয়েছি তো রোস্টটাই দরকার। হ্যাঁ, গরুর রোস্টও কিন্তু হয়, বিফ রোস্ট। রেজালা সুন্দর যারা দেখতে, তাদের মানে অনেক ইজি ইন্ডাস্ট্রিতে উপরে ওঠাটা, ফেম পাওয়াটা অনেক ইজি। এই কথাটার সাথে তুমি কতটুকু একমত? আমি তো জানি না, মানুষ বলে সুন্দর, কিন্তু আমার তো ফেমটা অনেক কষ্ট করে পেতে হয়েছে, তো আমার ক্ষেত্রে বিপরীতটাই ছিল। আমার কাছে মনে হয় আমি লং রানেই প্রত্যেকটা জিনিস খেলতে ভালোবাসি, সেটা ক্যারিয়ার হোক বা যে কোনো কিছুই হোক, কারণ আমার কাছে মনে হয় যে সাময়িকভাবে পাবো, হঠাৎ ভালো, হঠাৎ ওইটা নিয়ে খুব আমেজ থাকবে, কিন্তু এটা কিন্তু আবার সময়ের সাথে বিলিয়ে যাবে, হারিয়ে যাবে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, আমি প্রত্যেকটা জিনিস টার্গেট করি অনেক বড় বড়, ওগুলো সুন্দর করে টিক দেই, যদি এটা সুন্দর করে কমপ্লিট হয়। তো আমার কাছে মনে হয় যে আমার জার্নিটা খুবই লম্বা সবসময় থাকে, আর আল্লাহ আমাকে একটু বেশি টেস্ট নেয়, অনেক কিছু দিয়ে টেস্ট নেয় লাইফের, অনেক তুমি টেরও পাও।
হ্যাঁ টের পাই, আবার বুঝিও যে না কোনো বড় কোনো কিছুর জন্য আমাকে সে রেডি করতেছে। দিস ইজ নট জাস্ট দ্য এট, আমার আরো অনেক কিছু দেখার বাকি আছে। মাত্র বয়স হচ্ছে 23, তো ইনশাল্লাহ বাঁচার অনেক ইচ্ছা আছে। তো নিজের কাছে নিজেকে অনেক বড় রাখার চেষ্টা করি, নিজেকে সবসময় মোটিভেশন কথা বলে। আর মনে হয় প্রত্যেকটা মানুষেরই দরকার, কারণ আশেপাশে অনেক নেগেটিভ মানুষ থাকবে যারা আপনাকে ছোট করতে কিন্তু চিন্তা করবে না। তো নিজের মোটিভেশন, নিজেকে ভালো বলা, এটা নিজে না বললে অন্য কেউ আপনাকে ওইভাবে ভ্যালিউ দিবে না। নাটকে টুকটাক কাজ করেছো? একটা নাটক করা হয়েছে। একটা নাটক করেছো, এটা কেন? ওই যে ওই ডায়লগের কারণে নাটক কম করো প্রিয়? নাটক কম করো প্রিয় না, ওইটা আসলে আমি চাই যে মানুষ আমাকে আরো বলুক যে আপু আবার কবে নাটক করবে, আরো নাটক করো প্রিয়। আরো নাটক করো প্রিয়। হ্যাঁ আমি আসলে এমনিও রিয়েল লাইফে অনেক বড় নাটকবাজ, তো নাটকের আসলে শেষ নেই, রিয়েল লাইফেও নাটক চলতেই থাকে। বাংলাদেশে অনেক নায়িকা আছেন যারা নাটক দিয়ে শুরু করেছিলেন, সিনেমায় গিয়ে তার কেরিয়ারটা স্ট্যাবলিশ করেছেন। আমি যদি নাম ধরে বলি, পরিমণি। পরিমণি বাংলাদেশে একজন আলোচিত, তুমিও এখন ইন্ডাস্ট্রিতে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত। পরিমণির জায়গাটাতে কখনো যাওয়ার ইচ্ছে করে? পরিমণির আপুর জায়গাটা থেকে আমার যদি কোনো কিছু নেওয়া হয়, আমি তার মা হওয়ার যেই মাতৃত্বর যে জিনিসটা, আমি সেটা নিতে চাই। কারণ আই ফিল লাইক শি ইজ আ ভেরি গুড মাদার, খুবই ভালো একজন মা। আর যেইভাবে সে তার বাচ্চাদেরকে টেক কেয়ার করে, তো তার থেকে কিছু একটা নিতে হলে আমি তার মাদারহুডের যেভাবে সে তার বাচ্চাদেরকে নিউচার করে, ওই জিনিসটা আমি নিতে চাই। গড যখন কিছু দেন বিনিময়ে কিছু ছিনিয়েও নেন। এখন তুমি মাদারহুডের পাশে যদি এই যে পরিমণিকে নিয়ে চর্চাগুলো হয়, একটা পর একটা ঘটনা, কখনো ধরো মদ কাণ্ড, কখনো হাজবেন্ড কাণ্ড, কখনো কাজের বুয়া কাণ্ড, কখনো পুলিশ ধরে নিয়ে যাওয়া কাণ্ড, এই ব্যাপারগুলো তুমি পেলে? আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং ওয়েমেন, যে তার পিছনে অনেক মানুষ লেগে থাকে। তো আমার কাছে মনে হয় সে বরিশালের মতো একটা জায়গা থেকে, যেটা হচ্ছে আমার গ্রামের বাসা, সেখান থেকে এসে আজকে সে বাচ্চা নিয়ে সুন্দর করে সেটেল ডাউন করে নিজের মতো থাকছে। তো আমার কাছে মনে হয় যে নেগেটিভ সাইডটা দেখার থেকে তার পজিটিভ সাইডটা দেখার অনেক কিছু আছে। তো নেগেটিভ সাইডগুলো আসলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর যেটা তার বেস্ট জিনিস, অবশ্যই সে আজকে পরিমণি, বিকজ তার পজিটিভ অনেক কিছুই আছে। হয়তোবা জীবনে অনেক কিছু সে ভুল ডিসিশন নিয়েছে, কারণ তাকে বোঝানোর মতো আসলে তো কেউ ছিল না। আমার মনে হয় তার গাইডেন্সটার খালি একটু অভাব ছিল, যেটার জন্য হয়তো সে অনেক সাফার করেছেও। আর আমার মনে হয় যে এখন সে অনেক ভালো আছে, তো আমি ভালো সাইডটাই তার নেওয়ার চেষ্টা করব। তো তুমি অনেক ভুল করতেই পারো, তো ওই জায়গাটা তুমি কিভাবে ফেস করবে? ভুল জিনিসগুলো জীবনে শিক্ষা হিসেবেই নেই, কারণ অনেক কিছু জীবনে শিখে এসেছি ভুল থেকেই। তো ভুল ছাড়া আমার মনে হয় না মানুষ কখনো প্রপারলি গড়ে উঠতে পারে বা শিখতে পারে। তো সামনেও যদি ভুল করি, তাহলে ওইটা আমার মাথায় থাকবে যে এটাও লাইফের একটা শিক্ষা ছিল। আর সৃষ্টিকর্তা তো সবকিছু প্ল্যান করেই পাঠায়, তো আমি ওইভাবেই আসলে চিন্তা করি। তোমার একটা বড় ভক্তকুল আছে, তো বিয়ের আগেও নিশ্চয়ই তোমার ক্রাশ খেয়েছে, এরকম সংখ্যা অনেক বেশি। এখনো অনেকে ক্রাশ খায়, ওদের সংখ্যাটা অনেক বেশি। এর মাঝে কতজনের মন ভেঙেছো, মানে অফার করার পরে? যারা পছন্দ করে তাদের সাথে তো কখনো এভাবে ডিরেক্টলি কথা হয় না। মন ভেঙেছি ফেসবুকে, সেটা বুঝতে পারি আমার গালিগুলো দেখে বিয়ের পরে পোস্টে। তারপর আবার এখন আস্তে আস্তে মানুষ একসেপ্ট করে নিচ্ছে, ঠিক আছে সে অ্যাকচুয়ালি সেটেল ডাউন করেছে, এটা তার নিজের ভালোর জন্য। তো ওই জিনিসটাও আমি পছন্দ করি, যে মানুষ সুন্দর করে বেশি দিন তাদের সমস্যা হয়নি এই জিনিসটা একসেপ্ট করতে। কিন্তু আমার অনেক ক্রেজি স্টোরি আছে। যেমন আমি যখন আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, কিন্তু আমি ওখানে লাইভের জন্য হচ্ছে গিয়ে আমি উইকে 2 দিন যাই। তো আমার ওই ফ্যানটা কুমিল্লা থেকে সে এসেছে বাসে করে, পাঞ্জাবি পরে, স্নিকার্স পরে, পাগড়ি পরে, সে আমাকে বিয়ে করতে আসছে। হ্যাঁ, সে রেডি হয়ে সে কাস্টমার বলে ঢুকেছে মলের ভিতরে। তারপর সে সোফায় বসেছে, এখন তাকে আর কেউ বের করতে পারতেছে না, তাকে নীলা এনে দিতে হবে, তারপর সেখান থেকে যাবে। পর আমাকে ফোন দিয়েছে যে তোমার কোন পুরানো প্রেমিক রেখে গেছো। তারপর আমি বলি পুরানো প্রেমিক মানে কে ভাইয়া, কি বলছেন? মানে আমার তো অনেকগুলো প্রেমিক, এখন কোনটা বুঝতে পারছি না। থাক ওইটা নাই বলি, কে ভাইয়া কার কথা বলছেন? পরে বলতেছে যে তোমাকে বিয়ে করতে আসছে, স্টিকার্স পাগড়ি টাগড়ি সব পরে, আমাদের এখানের মলের কোনো একটা পাঞ্জাবি দিব নাকি বলো। হ্যাঁ এটা বলতেছে। আমি বলছি আমি চিনি না কখনো, আমি তাকে দেখিনি, তাকে আপনারা পাঠিয়ে দেন, সে যাবে না তো যাবে না। আমার আরেকটা লাইফ কোথায় আজকে সেটার খোঁজ নিচ্ছে। তো এরকম অনেক রকমের এনকাউন্টার হয়েছে। স্কুল লাইফেও দেখা যেত যে অনেক মানুষ অনেক জায়গা থেকে এসে আমার ছবি দেখিয়ে রাস্তায়
রাস্তায় খুঁজতো খোঁজ নিত। যে এই মেয়েটা কে বলো। আবার এমনও গিয়েছে যে একবার ডক্টর দেখিয়ে আসছি, তো রিক্সার মধ্যে বসা, দুইটা ছেলে হচ্ছে বাইকে যাচ্ছে, তো আমার হুক উঠানো, তো ওই হুকের উঠানোর পরে বাইক থেকে দেখতে দেখতে ওরা বাইক চালাতে চালাতে ড্রেনের মধ্যে পড়ে গেছে। পাশের রোডে ছিল ড্রেন, ওইখানেই পড়ে গেছে। তো এই জিনিসগুলো আমি নাটকে দেখছি, তো রিয়েল লাইফে যে জিনিসগুলো হয় ওগুলো ছিল আসলে প্রমাণ। তো না, লাইফে অনেক মজা হয়েছে, মানুষ অনেক মজা দিয়েছে, বিনোদন দিয়েছে। ইন্ডাস্ট্রিতে আসার পরে তোমার কি ফিল হয়েছে এখানে চরিত্র ঠিক রাখা কতটুকু সহজ, কতটুকু কঠিন? সব জায়গাতেই ভালো খারাপ মানুষ আসলে মিক্স থাকবে। কিরকম মানুষ, আমি সোফার মনে করি যে আমার এনার্জিটা পজিটিভ থাকলে আমি সবসময় পজিটিভ মানুষ অ্যাট্রাক্ট করবো, আমার এনার্জি নেগেটিভ থাকলে আমি নেগেটিভ মানুষ অ্যাট্রাক্ট করবো। এখন আমার যেটা ফায়দা আমি সামনের মানুষের ওইটা খুঁজবো তার মধ্যে। তো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমি যত মানুষকে দেখেছি সবাই অনেক ভালো, ওপেন মাইন্ডেড, কেউ আমাকে কোনো রকমের যে প্রবলেম ক্রিয়েট করতে পারে না, সবাই ছোট বোনের মতোই দেখেছে, বা কোনো রকম নেগেটিভ কোনো অফার আমি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি থেকে পাইনি। কিন্তু এরকম যে হয় না সেটা আমি বলবো না, এরকম হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা নিজেদের দায়িত্ব যে আমরা কোন রকম মানুষের সাথে উঠা বসা করছি বা মানুষটাকে বুঝতে পারছি কিনা। তো একটু মনে হয় মেয়েদেরকে একটু স্মার্ট থাকা উচিত ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চায়। ব্যাপারটা কি এমনও যে শুধু ইন্ডাস্ট্রিতে না, সবখানেই আসলে সবখানেই তো, হ্যাঁ বুঝে এক্স্যাক্টলি। শুনে খালি আমরা ইন্ডাস্ট্রির মানুষ ক্যামেরার সামনে বেশি থাকি দেখে মানুষজন এই জিনিসগুলো চর্চা দেখে, বেশি কিন্তু করে। এই জিনিসটা কিন্তু সব জায়গায় হচ্ছে। অনেকে বলে যে ইন্ডাস্ট্রির মানুষের ডিভোর্সের রেট বেশি, কিন্তু ডিভোর্স তো সব জায়গাতেই হচ্ছে। এখন তো কেউই শান্তি মতো সংসার করতে পারছে না, শুধুমাত্র ক্যামেরাতে থাকার বিধায় আমরা টার্গেটেড বেশি হই। তো আমার কাছে মনে হয় যে ভালো খারাপ সব জায়গাতেই আছে, এটা টোটালি আমার উপর ডিপেন্ড করে আমি কোন মানুষকে আমার এনার্জি দিচ্ছি বা কোন মানুষ থেকে এনার্জিটা নিচ্ছি। তোমার কাছে কি মনে হয় যে এই অস্থিরতাটার কারণটা কি বা এই ডিভোর্সের কারণটা কি? এক একজনের রিজন এক এক রকম। আমার কাছে যতটুকু মনে হয় যে আমরা অনেক বেশি কাজে বা টাকা পয়সার পিছনে লস্ট হয়ে যায়, মানে জীবনে কি করব সেটা আসলে খুঁজে পাই না। একটু ব্যালেন্স করা জানতে হবে দুইটা সাইডে। সেটা যদি বিয়ে হয় তাহলে অবশ্য পরিবারকে ব্যালেন্স করা জানতে হবে, শুধু কাজের উপর আমি ফোকাস থাকতে পারবো না। আবার পরিবারের উপর ফোকাস থাকলে কাজে দেখা যাচ্ছে যে তখন সময়টা কম দেওয়া হয়। তো ব্যালেন্স করাটা হচ্ছে গিয়ে মেইন থিং। সোফার আমি ভালো মতো ব্যালেন্স করছি। আর এই যে জন্ম, মৃত্যু, বিয়ে, তারপর ডিভোর্স, এই জিনিসগুলো আসলে কখনোই ফিক্সড থাকে না। তো আমি এই জিনিসগুলো কমপ্লিটলি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে আমি জাস্ট এতটুকুই চাই অ্যাজ আ পার্টনার আমি আমার বেস্ট দিচ্ছি। কটা বেবি নেওয়ার ইচ্ছা তোমাদের এই পারিবারিক জীবনে? না, বেবি টিবি এখন চিন্তা করছি না, আমরা নিজেই এখন বেবি। আমরা এখন চাচ্ছি যে একটু আপাতত ক্যারিয়ারে নিজেরা দুজনের মতো একটু স্ট্যাবলিশড হই, একটু ঘুরি, একটু বিভিন্ন কান্ট্রিতে যাই। আপাতত আমাদের এটাই প্ল্যান যে একটু ঘোরাফেরা, একটু লাইফটা একটু সেলিব্রেট করি। ওয়াইজ ডিসিশন। ক্যারিয়ার নিয়ে তো তোমার নিশ্চয়ই একটা ডেস্টিনেশন আছে, কত দূর যেতে চাও? মানুষের মনটা কত গভীর, তত গভীরে যেতে চাই। আমার যেই কাজ, সেই কাজটা হচ্ছে মানুষের মনটা ছুঁয়ে যাওয়া। তো এই ছুঁয়ে যাওয়া হতে পারে টক শোর মাধ্যমে, হতে পারে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে, বা হতে পারে নাটক বা মুভির মাধ্যমে যদি কখনো সেটা করার আমার সৌভাগ্য হয়। কিন্তু এতটুকুই চাই যে মানুষের মনের মধ্যে গেঁথে যেতে চাই, এটাই আমার ডেস্টিনেশন। আমরাও চাই যে আমাদের ভালোবাসা নিয়ে তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। একটা এক্সট্রা অর্ডিনারি কিছু আজকে করো, যেটার কারণে আমাদের আরটিভির দর্শকরা আজীবন তোমাকে মনে রাখে। কি করবে বলো? সবাই আমাকে অনেক গান গেতে বলে, কিন্তু আমার গলা ভালো না, কিন্তু আমি তো আসলে এখন ডান্সও করতে পারবো না। আমার ভেরি গুড ক্লাসিক্যাল ডান্সার, কিন্তু আমি ডান্স করব না এখন। আমি গানটা গেয়ে আপনাদেরকে শোনাতে পারি। অ্যান্ড এই গানটা আমার খুবই ক্লোজ একটা, ইটস আ ভেরি ক্লোজ টু মাই হার্ট। খুব সুন্দর একটা সেট। তো আপনাদের জন্য অ্যান্ড অডিয়েন্সের জন্য আমি আমার তরফ থেকে এই ভাঙা গলা দিয়ে একটা ছোট গান উপহার দিতে চাচ্ছি। ঠিক আছে। তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে খুঁজে পাই। ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায় নীলা। তুমি কি জানো না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে
আর পারি না। নীলা তুমি আবার গাও। নীলা না তুমি কি জানো না, তারপর আমি আর পারি না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, Thank you. ভেরি নাইস। আমি ভাবছিলাম যে এই গানটা কোথায় যেন নীলা আছে, ওর নামের গানটাই গাবে, অনেক চালাক। ওকে, আমরা RTV অনেক অনার্ড, উই আর ডিলাইটেড, উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য টাইম। ঈদের সময় জানি অনেক ব্যস্ত থাকো, তারপরেও আসছো, আমাদের সময় দিয়েছো, আমাদের মঞ্চটাকে আলোকিত করেছো, তোমার মতো একটা সুইট গেস্ট পেয়ে আমরা খুবই হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। আপনার প্রত্যেকটা এপিসোড আমি দেখছিলাম অ্যান্ড প্রত্যেকটা শো আসলে দেখার মতো। তো আমি RTV ঈদ কার্নিভালের প্রত্যেকটা এপিসোড আপনাদেরকে দেখার জন্য বলবো, আগে পিছে, আর অবশ্যই আমারটা দেখে জানাবেন কীরকম লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। ইয়েস, থ্যাঙ্কস অ্যাগেইন। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নীলার সাথে জমজমাট আড্ডা। ঈদের এই আড্ডাটুকু আপনাদের যদি ভালো লাগে, আমরা বুঝবো যে আমাদের কষ্টটা সার্থক হয়েছে। RTVতে আরও অনুষ্ঠান আছে, নাটক আছে, সব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে নতুন এপিসোড নিয়ে। সে পর্যন্ত ঈদ মোবারক।